নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প বিমল মিত্রের লেখা ২৭শে শ্রাবণ। শেষ পর্যন্ত বৈকুণ্ঠ ঠাকুরের পাত্তা পাওয়া গেল। বৈকুণ্ঠ আর বাড়ির ঠাকুর দুজনে মিলে রাঁধলে কোনো অসুবিধে হবে না। ভাড়ার বার করে দেবে সুরুচি, সমস্ত দিকে তদারকও করবে সুরুচি। সুরুচি থাকতে আবার ভাবনা। সমস্ত আয়োজনই সম্পূর্ণ হয়ে গেছে। নিবারণবাবুই প্রথম দুঃসংবাদটা শোনালেন কোর্ট থেকে এসে। কাল শুনলাম মিটলেস ডে, মাংসই শুনছি পাওয়া যাবে না কাল। এখন যা ভালো বোঝো করো। হতাশার ভঙ্গিতে কোটের গলার বোতামটা খুলে ফেললেন নিবারণবাবু। সুরবালা যেন নিদারুণ দুঃসংবাদ শুনেছেন এমনই সুরে বললেন, তাহলে আর বৈকুণ্ঠ ঠাকুরকেই বা ডাকা কেন? ও মাছের কালিয়া, মাছের পোলাও ওসব আমাদের বাড়ির ঠাকুরই তো পারবে। নিবারণবাবু তখন খালি গা হয়ে পাখার তলায় আরাম করছেন। বললেন, তাহলে বারণ করে দি বৈকুণ্ঠকে আসতে। বটু যাক, তাহলে আজ রাত্রে বারণ করে আসু। 2 টাকা বায়না নিয়েছিল, সেই টাকা দুটোই গচ্চা গেল। সুরবালা ঝংকার দিয়ে উঠলেন, অমনি রাগ হয়ে গেল তোমার? তা রাগের কথা কি বলেছি? মাংস যদি না পাওয়া যায় তো মাছই 4-5 রকমের করতে হবে। কমলার ছেলেরা মাংস খেতে ভালোবাসে, তাই মাংস মাংস করছিলাম। সুরুচি ঘরে এলো, বলল, বাবা, মিষ্টির দোকান থেকে লোক এসেছে, বসতে বলেছি। হ্যাঁ, বসু। একথা বলে নিবারণবাবু উঠলেন। তারপর কল ঘরে যেতে যেতে থেমে বললেন, ক্ষীর কদম্ব বলে এক রকমের নতুন মিষ্টি উঠেছে শুনছিলাম। তা কি জানি খেতে কেমন, তা অর্ডার দেব নাকি? জিজ্ঞেস করলেন সুরবালাকে। সুরবালা বললেন, তাহলে যে 9 রকমের মিষ্টি হয়ে যায়। একটা ক্ষীরের খাবার, ক্ষীরকান্তি তো রয়েছে, আবার ক্ষীর কদম্ব। তা হোক, বছরে তো একটাই দিন, দিয়ে দাও না হয়। হ্যাঁ, বছরে একটা দিন, ২৭শে শ্রাবণ। এই ২৭শে শ্রাবণ সুরবালার মন্ত্র দীক্ষা নেবার দিন। 3 বছর আগে হিমালয় থেকে গুরুদেব এসে সুরবালাকে দীক্ষা দিয়ে শিষ্যা করে আবার হিমালয়ে চলে গিয়েছিলেন। প্রতি বছর সেই তারিখটিকে স্মরণ করার উপলক্ষ করে তার গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা দেখানোই সুরবালার উদ্দেশ্য। গুরুদেবের একটি ছবি টাঙানো আছে লক্ষ্মীর ঘরে। রোজ সেখানে ধূপধুনো দিয়ে প্রদীপ জেলে সন্ধেবেলা জপ করেন সুরবালা। প্রতিদিন সন্ধেবেলা আধা ঘন্টা সময় ওখানেই কাটে সুরবালার। আর ২৭শে শ্রাবণ হয় উৎসব। সেদিন গুরুদেবের ভোগ হয়, নিমন্ত্রিত অভ্যাগত আত্মীয় স্বজনেরা প্রসাদ পায়। সেই দিন বিভিন্ন 3টি দেশ থেকে সুরবালার 3টি মেয়ে তাদের ছেলে মেয়ে, তাদের জামাইকে সঙ্গে নিয়ে সুরবালার বাড়িতে আসে। 2 বার ভালো করে উৎসব সম্পন্ন হয়ে গেছে, এবার 3য় বার্ষিকী। গোপনে একটি কথা উল্লেখ করে রাখা ভালো, ২৭শে শ্রাবণ দিনটিতে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যা নিবারণবাবুর বাড়িতে এখন আর কারোরই মনে নেই। যাকে পুনরায় ফিরে আসা যাক। সুরবালার আগেই ঘুম থেকে উঠে সুরুচি কাজে হাত লাগিয়েছে। ঝি চাকর ঠাকুরকে তুলে দিয়েছে, উনুনে আগুন দিয়েছে। বাবার দাড়ি কামাবার গরম জল, চায়ের জল, মায়ের চোখের ওষুধ, ছোট ঘড়িটাতে দম দেওয়া, নিজের স্নান, সব কিছু সেরে কাপড় বদলে কালকের উৎসবের আয়োজন করতে লেগে গেছে। অতগুলো লোক আসবে। থালা, গেলাস, বাটি গুনে গুনে সিন্দুক থেকে বার করে কলতলায় ফেলে দিল। বলল, এগুলো মেজে ফেলো তো লক্ষ্মীর মা, কাজের ভিড়ে কাল আর হয়ে উঠবে না। তারপর আরো কত কাজ সুরুচির। 3 দিদির 3টি ঘর সাজানো কি সোজা কথা? দরজায় পর্দা টাঙানো থেকে শুরু করে বালিশ বিছানো, মশারি খাটানো,
বড় জামাইবাবু শৌখিন লোক, দেওয়ালে 2-4খানা ছবি টাঙানো হলো। জানালায় সবচেয়ে বাহারি পর্দা ঝুলিয়ে দেওয়া হলো। দরজার চৌকাঠে একটা ভালো কার্পেট দিয়ে দিল। বর্দি সুরুচিকে খুব ভালোবাসে। সেবারে যখন এসেছিল তখন তার জন্য একটা বেনারসি সিল্কের থান এনেছিল। সুরবালা ঘরে ঢুকেই বললেন, হ্যাঁ রে মা, কত খাচ্ছিস তুই? কিছু মুখে দিসনি এখনো তো? সুরুচি বলল, চা তো খেয়েছি মা। আমি গুরুদেবকে রোজ তোর জন্য বলি, উনি তো সবই দেখতে পান, দেখবি তোর ভালো করবেন। সুরুচি বলল, তাহলে দক্ষিণের 2টো ঘরে মেজদি আর ছোটদিদের দিয়ে দিই, কি বলো মা? ও মা, তুই তাহলে কোথায় শুবি? উত্তরের ঘরে? তা ঘরে তো পাখা নেই রে মা, গরম হবে না? তা হোক, ওরা 2 দিনের জন্য এসে কেন কষ্ট করতে যাবে মা? সুরবালা বলেন, কাল এক স্বপ্ন দেখলুম রে মা, যেন গুরুদেব এসেছেন, এসে আমার চোখ দুটো চেপে ধরলেন। চেপে ধরতেই কি বলবো মা, যেন চারদিক আলোয় আলো হয়ে গেল। দেখলেন গুরুদেব নেই, তার বদলে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে স্বয়ং নারায়ণ আমার দিকে চেয়ে আছেন। আমি তো আনন্দেই প্রণাম করতে ভুলে গেলুম। মূর্ছায় যাচ্ছিলুম, হঠাৎ গুরুদেব চোখ দুটো ছেড়ে দিলেন। দেখি আবার আমার গুরুদেব আমার সামনে বসে হাসছেন। বললেন, চিনলি আমাকে? সুরুচি বলল, মেজদিদের একটা বালিশ কম পড়েছে, তা আমার বালিশটাতেই মেজদি শোবেক্ষণ। আর ঘরে লোক না থাকলে কি ঘরের স্ত্রী থাকে? কতদিন এসব ঘরে ঢোকা হয়নি, ভূতের রাজ্য হয়ে আছে। এ কথা বলে সুরুচি ঝাঁটা নিয়ে ঝুল ঝাড়তে লাগলো। কমলার বর লখনৌয়ের উকিল, তাদের গাড়ি আসবে সকাল 6টায়। বিমলার বর থেকে পাটনায়, সে ডাক্তার, তাদের গাড়ি আসবে সকাল 9টায়। তারপর অমলার বর থাকে মালদায়, জমিদার, তারা আসবে বেলা 11টায়। সুরবালার সকালের জব শেষ হয়েছে, এবার জলযোগ করে পাঠ আরম্ভ হবে। মোহন কতক রোজ এসে ভাগবত গীতা পাঠ করেন। কোনো কোনো দিন পাড়ার 2-1জন বুড়ি এসে জড়ো হয়। কথা শুনতে শুনতে সুরবালার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। যতবার এক একটা অধ্যায় শেষ হয়, সুরবালা ততবার গলায় আঁচলটা দিয়ে গুরুদেবের ছবির তলায় মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করেন। এরই মধ্যে সুরুচি এসে বলে, মা, বাজারে রুই মাছ পাইনি, ইলিশ মাছ এনেছে, কি করব? সুরবালা যেন বিরক্ত হন, বলেন, ও সব লক্ষ্মীর মা যা ভালো বোঝে করবে ক্ষণ, তুই একটু আয় না মা, বসে 2টো কথা শোন না, তোর কেবলই সংসার আর সংসার। সুরুচি ততক্ষণে রান্নাঘরে ঢুকে ঠাকুরকে বকতে শুরু করেছে। তোমার আক্কেলখানা কি ঠাকুর? হ্যাঁ, আশের উনুনে তুমি নিরামিষ করাটা চাপালে? তুমি কি আজ নতুন মানুষ এলে এ বাড়িতে? তারপর উঠোনের দিকে চেয়ে লক্ষ্মীর মাকে বলে, তুমি বাবু ওই কাঁচা কাপড়ে নর্দমা পরিষ্কার করেছো, আমি কিন্তু ও কাপড়ে তোমাকে শিল ছুঁতে দেব না। মান হয় এসব দিকে নজর নেই, কিন্তু আমি তো আর কানা হয়ে যাইনি। সমস্ত দিকে নজর না রাখলে কি চলে? বাবাকে খাইয়ে দাইয়ে কোর্টে পাঠিয়ে সুরুচি বাবার ঘরটা পরিষ্কার করতে গেল। বিছানা, টেবিল, আলনা গুছোতে গুছোতে সুরুচি পুরনো চিঠিপত্রের বাক্সটাও গুছোতে বসল। অনেক দিনের অনেক বাজে চিঠি জমে অকারণে ভারী হয়ে উঠেছে। হঠাৎ মনে হলো কে যেন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে কোথাও লুকোলো। পেছন ফিরে দেখে, না, তারই প্রতিবিম্ব পড়েছে আয়নাতে। সুরুচির বহুদিনের আগের একটা কথা মনে পড়াতে ঠোঁটের কোণে একটু হাসির আভাস উঠেই আবার মিলিয়ে গেল। চেয়ারের ওপরে উঠে আলমারির মাথাটা পরিষ্কার করলো সুরুচি। কয়েকটা লাল রঙের চিঠি বেরোলো। সুরুচির বিয়ের চিঠি।
যত সব বাজে জঞ্জাল, এ কথা বলে কুটি কুটি করে ছিঁড়ে ফেলল সেগুলো। তারপর মতিলালকে ডাকলো, বলল, বালতি করে জল নিয়ে আয়, আর ঝাঁটাটাও নিয়ে আয়, ঘরটা ধুতে হবে। দুজনে মিলে তারপর সমস্ত ধোয়া মোছা ঝাড়া, সেই এক কাণ্ড। সুরবালা দেখে বলে, এ কি কাণ্ড মা তোর! আমি গুরুদেবকে কাল তাই বলছিলাম, আমার রুচির কষ্ট আমি আর দেখতে পারিনি বাবা। গুরুদেব বললেন, ওকেও দীক্ষা দেব। আহারে মা আমার, মুখটা একেবারে শুকিয়ে গেছে। সুরুচি চিৎকার করে বলে, তুমি সরো দেখি এখান থেকে, আমি এত কষ্ট করে ধুচ্ছি আর তুমি কাদা পা দিয়ে সব নোংরা করে দিচ্ছ। সমস্ত দিন ধরে আয়োজন করেও মনে হয় কোথায় যেন কি ভুল হয়ে গেল। গুরুদেব ফুল ভালোবাসেন, 10 টাকার ফুলের মালা অর্ডার দেওয়া হয়েছে। পাঠককে বলা হয়েছে 3 বার গাড়ি নিয়ে স্টেশনে যেতে হবে, একবার সকাল 6টায়, একবার সকাল 9টায়, আর শেষবার বেলা 11টার সময়। প্রথম 2 বার হাওড়ায় আর শেষবার শিয়ালদয়। অনেক রাতে সমস্ত কাজ সেরে বিছানায় শুয়েও শান্তি নেই সুরুচির। কত ভাবনা তার। ভাড়ার ঘরের তালাটা বন্ধ করে একবার টেনে রেখেছে তো, পেছনের দিকের বারান্দার আলোটা নিভিয়েছে তো, ছাদের সিঁড়ির দরজা বন্ধ করা হয়েছে তো। তারপর ভোরবেলা মতিলালকে পাঠাতে হবে 1 ঘড়া গঙ্গা জল আনতে। পাঠক হাওড়া স্টেশন থেকে ফেরবার পথে কলাপাতা আর ফুলের মালাগুলো নিয়ে আসবে। সুখলালের দোকানে মিঠে পানের অর্ডার দেওয়া হয়েছে, সে কি আর সকালবেলা পাওয়া যাবে? কত ভাবনা সুরুচির। সুরুচির ডাকাডাকিতে সুরবালার ঘুম ভেঙে গেল ভোরবেলা। আজ সত্যি অনেক কাজ সুরবালার। এক্ষুনি স্নান করতে হবে, করে গরদের শাড়ি পরতে হবে, তারপর নিজের হাতে গুরুদেবের জন্য ভোগ রাঁধতে হবে। নিজের হাতে ভোগ রেঁধে তিনি পুজোর ঘরে ঢুকবেন, ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। সকাল থেকে শুরু করে গুরুদেবকে ভোগ দেওয়া পর্যন্ত কোনো পুরুষের মুখ দেখা নিষিদ্ধ, এমনকি নিবারণ বাবুও নাকি সামনে থাকতে পারবেন না। সুরবালার আজ কেবলই ভয়, কখন বুঝি ত্রুটি হয়ে যায়। বর্ষাকাল, ঝমঝম করে দিনরাত বৃষ্টি লেগেই আছে, তবু মুখে তিনি সবসময় বলছেন, তার কাজ তিনি দেখছেন, আমি তো উপলক্ষ মাত্র। সুরুচি ঘুরে ঘুরে একবার মাকে সাহায্য করছে, একবার ভাড়ার ঘর দেখছে, আরেকবার সমস্ত বাড়িটার কোথায় কি হচ্ছে দেখে বেড়াচ্ছে। বৈকুণ্ঠ ঠাকুর পাকা লোক, এসেই শুনেছিল মাংস পাওয়া যাবে না। তারপর নিজেই বেরিয়ে কোথা থেকে যেন 5 টাকা সের দরে মাংস নিয়ে এসেছে। বৈকুণ্ঠ ঠাকুর ভাড়ার ঘরে এসে সুরুচিকে বলে, খুকি দিদি, 1 সের আদা চাই। 2টো বড় বড় মাটির উনুনে রান্না হচ্ছে। বৈকুণ্ঠ ঠাকুর তার আরো 2 জন সহকারীকে নিয়ে আগুনের তাপে বসে ঘামছে। পাঠক স্টেশন থেকে খালি গাড়ি নিয়ে ফেরত এলো, বলল, খুকি দিদি, 6টার গাড়িতে তো বড় দিদিমণিরা আসেননি। সুরবালা তখন ভোগ রাঁধছিলেন, শুনেই বললেন, তখনই জানি ওরা আসবে না। কমলাই যদি না আসে তাহলে কার জন্যই বা এত আয়োজন? সুরুচি বলে দিল, 9টার গাড়িতে মেজদিমণিদের আনতে যেও আবার। দেখো, আসবার সময় সুখলালের দোকান থেকে মিঠে পান আর বাজার থেকে ফুলের মালা আনতে ভুলে যেও না যেন। বড় বড় রুই মাছ এসে উঠোনে পড়েছে। 2 জন জেলে বউ বড় বড় বটি দিয়ে মাছ করছে। মাংস রান্নার তীব্র গন্ধ এসে সুরুচির নাকে লাগলো। সেই গন্ধে সমস্ত শিরা উপশিরা তার শিথিল হয়ে এলো। এক একটা তরকারি রান্না হচ্ছে আর পাত্র করে তুলে এনে রাখছে ভাঁড়ারের ভেতর। একটা নিরামিষ ভাঁড়ার, একটা আঁশের ভাঁড়ার, একটা মিষ্টির ভাঁড়ার। 3টে ভাঁড়ারের চাবি নিয়েছে সুরুচি তার নিজের কোমরে। ও মা সুরুচি, পুজোর ঘরের দরজাটা খুলে দে মা। একটা ভোগ রান্না হয়েছে, সুরুচি পুজোর ঘরের শেকলটা খুলে দিল।
গঙ্গা জল দিয়ে সমস্ত ঘরটা সুরবালা নিজের হাতে ধুয়েছে। এক একটা ভোগ রান্না হবে আর এই ঘরে এনে তুলতে হবে। ঘরের ভিতর একটা পেতলের প্রদীপে ঘিয়ের বাতি জ্বলছে, ধূপ ধুনোর গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। একটা চন্দন কাঠের বাক্সের ভেতর ভাগবত গীতা সাজানো আছে। কড়ি কাঠে একটা ইলেকট্রিক পাখা ঝুলছে, চার দেওয়ালে চারটে বড় বড় আয়না, একটা তাকে লক্ষ্মীর সিঁদুর চুবড়ি, একপাশে জলচৌকির ওপর আলপনা দেওয়া, তাতে রূপোর পঞ্চপ্রদীপ, রূপোর ধূপধানি আর রূপোর হ্যান্ডেল দেওয়া সাদা চামর। তারই একপাশে রয়েছে পঞ্চমুখী একটা শাঁখ। ফল কেটে নৈবেদ্য সাজিয়ে আগেই রাখা হয়েছে জলচৌকির সামনে। একটা পেতলের কমণ্ডলুতে গঙ্গা জল রাখা হয়েছে। এরই মধ্যে বাইরে মোটরের শব্দ হলো। মেজ মেয়ে বিমলা মেজ জামাই নাতি নাতনিদের নিয়ে এসে হাজির হয়েছে। নিবারণবাবু খবর পেয়ে নিচে এলেন। সুরুচি এগিয়ে গিয়ে জামাইবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। প্রণাম করাকরির পালা শেষ হলে নিবারণবাবু বললেন, চলো চলো, সব ওপরে চলো। বিমলা বলল, কি রে রুচি, তুই এত রোগা হয়ে গেছিস কেন? সুরুচি বলে, তা বলে তোমার মতন মোটা হব নাকি কেবল? সত্যি ভাই, কি মোটা হচ্ছি। তোর জামাইবাবু ডাক্তার হলে কি হবে? তা হ্যাঁ রে, তোদের এখানে আজকাল কি সিনেমা চলছে রে? কি জানি বাবু, সিনেমার খবর রাখিনি। তাই এসে একেবারে বায়োস্কোপ যাওয়া কেন? এতদিন পরে এলে একটু গল্প টল্প করো। বিমলা বলে, না বাবু, গল্প টল্প পরে হবে কোন, চান করে ভাত খেয়ে নিয়েই বেরোবো। কতদিন হলো বেরোতে পাই না। খানিক পরে ট্যাক্সি করে এলো বড় মেয়ে কমলা। বলল, ট্রেন ফেল করে এই দুর্গতি। কোথায় রে বাবা, কোথায় মা, কোথায়? ও মা, কি রোগা হচ্ছিস তুই দিন দিন। বিমলা অমলা ওরা এসেছে। বিমলা খবর পেয়ে নিচে নেমে এলো। ও মা বর্দি, কখন এলে? আমরাও এই এলুম। রুচিকে এসে তোমার কথা জিজ্ঞেস করছিল। কানের এটা কবে বানালে দিদি? বেশ হয়েছে। একটা কঙ্কন গড়াতে দিয়েছিলুম, আসবার সময় শ্যাকরা বেটা দিলই না। ছগাছি করে বেকি চুরি গড়িয়েছি এবার, দেখো। এরই মধ্যে পাঠক ফুলের মালা আর খিলি পান নিয়ে এসেছে। ফুলগুলো মাকে দিয়ে দিল। সুরবালা ফুলের মালা নিয়ে দরজা বন্ধ করে দিলেন। খুলবেন দুপুর 12টার পর। ছোটদিরা এসে গেল 11:30টায়। এসেই বলল, হ্যাঁ রে বর্দি সেজদি ওরা এসেছে, বলেই উপরে উঠে গেল। দোতলায় দিদিদের ছেলেমেয়েরা ছুটাছুটি করছে। ওদের সমস্ত ব্যবস্থাই ঠিক করে রেখেছি সুরুচি। বাথরুমে তোয়ালি, গামছা, সাবান, তেল, দাঁত মাজা সব। কতদিন পরে বাপের বাড়িতে এসেছে, ওদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সুরুচিরই তো দেখা উচিত। 3 বোনের কত কাপ চা লাগবে হিসেব করে চা তৈরি করে নিয়ে এলো। কমলা বললে, তোর জন্য কি এনেছি দেখলি না রুচি? আসছি বর্দি, ওদের ঘরে চাটা দিয়ে আসি। এ কথা বলে সুরুচি মেজদির ঘরে এলো। মেজদিরা স্নান সেরে কাপড় বদলেছে। মস্ত বড় একটা ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় জিনিসপত্র সব গুছোচ্ছে। সিনেমায় যাবে তারই আয়োজন চলছে। সুরুচিকে দেখে মেজদি বলল, দেখ তো রুচি, কোন কাপড়টা পরি? দে ভাই, তুই একটা বেছে দে। হ্যাঁ রে, দেখ এই শাড়িখানা কেমন বলতো? 80 টাকা দিয়ে নিয়েছি এবার। এরপর মেজদির শাড়ি, ব্লাউজ, গয়না সব সুরুচিকে দেখতে হলো। তারপর এলো ছোড়দির ঘরে। ছোড়দি বলল, হ্যাঁ রে রুচি, গাড়িটা এখন একবার দিতে পারবি ভাই? আমার এক ননদ থাকে শ্যামবাজারে, একবার দেখতে যাব ভাবছি। তারপর সুরুচির সঙ্গে একান্তে অনেক কথা হলো ছোড়দির। আমি ভাই বছরের মধ্যে এই একবারই যা বেরুতে পাই, তাও বেরুতে দেবে না শাশুড়ি। তুই ভাই বেশ ভালো আছিস রুচি। সুরুচি আবার বর্দির ঘরে এলো। বর্দি বলল,
আসবার সময় তোর জন্য কি নিয়ে আসি ভেবে ভেবে অস্থির আমরা। সুরুচি বলে, বারে, আমার জন্য আনতেই হবে তার কি মানে আছে? আমার তো সবই আছে। তা সে কত দোকানে যে ঘুরলাম, কেবল এনামেল করা পানের কৌটো, জর্দার কৌটো, গয়নার বাক্স, নয়তো সিঁদুর কৌটো। তোর জামাইবাবু আর আমি বাজারে ঘুরে ঘুরে হয়রান। শেষকালে এই গরদের থানটা নিলুম। একটা চাদর হবে আর একটা শাড়ি করবি, বুঝলি? তোর তো আবার শুদ্ধ অশুদ্ধ বিচার আছে। তা কেমন হয়েছে রে? পছন্দ হয়েছে তো? সুরুচি থানটাকে বুকে তুলে নিয়ে বর্দির পায়ের ধুলো নিতে যাচ্ছিল। বর্দি ডান হাতে সুরুচির গলা জড়িয়ে ধরে নিজের কোলে টেনে নিয়ে বলল, ছি ভাই, পায়ে হাত দিতে নেই। তোর কথা সেখানে বসে কত যে ভাবি, তুই আর কি বুঝবি। আমরা চার বোন চারদিকেই তো চলে গিয়েছিলাম। বাবা মার কাছে কেউ থাকবার ছিল না। হঠাৎ তুই ফিরে এলি, বাবা মাকে দেখবার তবু একজন লোক হলো। কিন্তু যেদিন খবরটা শুনলুম, সারাটা দিন কেবল হা হা করে বুকের মধ্যে হাহাকার উঠেছে। সুরুচি বলল, আমি উঠি বর্দি। কেন, কি এত কাজ? একটু বস না। সকাল থেকে তো আজ কিছুই খাসনি। আজ সারা দিন তো তোর উপোস। মার উৎসব, তা তোরই উপোস কেন বলতো রুচি? আমি উঠি বর্দি, ওদিকে কি যে হচ্ছে কে জানে। ধরফর করে উঠল সুরুচি। যা ভেবেছে তাই। কলা পাতাগুলো আধোয়া হয়ে পড়ে রয়েছে। কাক উড়ে এসে রান্নার জলে মুখ দিয়েছে। নিজে না করলে কোনো একটা কাজ যদি হয়, পরের উপর ভরসা করে কি আর থাকা যায়? এক্ষুনি মা বেরোবে পুজোর ঘর থেকে, দিদির ছেলে মেয়েরা খেতে বসবে। বৈকুণ্ঠ ঠাকুর মোটামুটি রান্না শেষ করেই এনেছে। বর্দি এলো নিচে, বলল, কিছু কাজ থাকে তো দে, বসে বসে করি। সুরুচি বলল, তুমি কেন কাজ করতে যাবে বর্দি? এসেছো একদিনের জন্য। একদিনের জন্য এসেছি বলেই তো কাজ করব। তা ওরা কোথায় রে, বিমলা অমলা? মেজদি সিনেমায় যাচ্ছে, আর ছোড়দি যাবে শ্যামবাজারে ওর ননদের বাড়ি। বর্দি তুমি ওঠো, এখানে আমি ছেলে মেয়েদের খাবার জাগা করি। এরই মধ্যে, ও খুকি, খুকি রে। ওপর থেকে নিবারণবাবু ডাকলেন সুরুচিকে। ওপরে গিয়ে সুরুচি দেখে বাবা একেবারে অসহায়, কলমে কালি ফুরিয়ে গেছে। লিখতে লিখতে হঠাৎ কলমের কালি ফুরিয়ে গিয়েছিল। সুরুচি না থাকলে নিবারণবাবুর কলমে কালি যে কে ভরে দিত, সেটা একটা ভাবনার বিষয়। ও রুচি, রুচি মা। মা ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন। যাই মা বলে নিচে নেমে এলো এক দৌড়ে। এই সব প্রসাদ ঘরে তোল মা। তা বাইরে কোনো অসুবিধে হয়নি তো? বিমলা, কমলা, অমলা এসে পড়েছে সব? তা কেমন আছে সব? ভালো তো? তা কর্তা ডাকছিলেন কেন? বছরে একটা কাজের দিন, তাও একটু ফুরসুত নেই। কলমে বুঝি কালি ফুরিয়েছিল? সুরুচি সব প্রসাদ ভাড়ারে তুলে তালা চাবি দিয়ে এলো। বিমলা এলো, বলল, মা আমরা এসে পড়েছি। নিচু হয়ে তারা মায়ের পায়ের ধুলো নিল। মা চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, এই রুচিকে এখনই তোদের কথা জিজ্ঞেস করছিল। এই দেখ মা, গুরুদেবের আশীর্বাদে সব কাজই তো নির্বিঘ্নে হচ্ছে। এখন কি জানি তার মনে কি আছে, সবই তো তার ইচ্ছে। সুরুচি বলল, মা এবার তুমি জল খেয়ে নাও। সমস্ত কাজই নির্বিঘ্নে সম্পন্ন হলো। সুরুচির তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকটির দিকে, কোথাও কোনো বিশৃঙ্খলা হবার উপায় নেই। কিন্তু বিকেল শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন সমস্ত পণ্ড করে দেবার জন্যে আকাশে মেঘ করে এলো। তারপর ঝড় উঠল, তারপর এলো বৃষ্টি। সুরবালা বললেন,
এখন কি হবে মা রুচি? বর্ষাকালের উৎসব যথাবিহিত চারিদিকে ঢাকা হয়েছিল মজবুত করে, কিন্তু হাওয়ার যা প্রবল ঝাপটা, বৃষ্টির যা ভীষণ বেগ, সমস্ত কোথায় ওলটপালট হয়ে গেল। বৈকুণ্ঠ ঠাকুরের দলবল আটা ময়দা ঘি তেল নিয়ে একেবারে ঘরের মধ্যে এসে আশ্রয় নিল। সামনের রাস্তায় জল দাঁড়িয়ে গেল। 8টা বাজল। এখনই তো সব লোক আসবার সময় হয়েছে, কিন্তু বুঝি সব পণ্ড হলো। সুরবালায় সবচেয়ে চিন্তিত হলেন। এ কি করলে গুরুদেব? আমি কি অপরাধ করেছি যে এমন করে সব পণ্ড করে দিলে? বৃষ্টি যে কখনো ছাড়বে আকাশ থেকে এমন আভাস পাওয়া গেল না। মেজদিরা দুপুরবেলাতেই বায়োস্কোপ দেখে চলে এসেছে, কিন্তু ছোটদিরা শ্যামবাজার থেকে বৃষ্টির জন্য আসতে পারেনি। বাড়ির সামনের রাস্তায় এমন জল জমেছে যে গাড়ি চলতে পারছে না। নিবারণবাবু তার কোর্টের কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলেন, তাদের জন্য তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। ভাড়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সুরুচি চুপ করে সব দেখছিল। সকাল থেকে এত পরিশ্রম করে এত তদারক করে শেষকালে কি সমস্ত কিছু নষ্ট হবে? প্রায় 250 লোকের আয়োজন হয়েছে। মা বাবা দিদিরা সবাই সুরুচির মুখের দিকে চেয়ে আছে। সমস্ত ভাবনা ও দায়িত্ব তার উপর ফেলে দিয়ে যেন নিশ্চিন্ত তারা। হঠাৎ এক আশ্চর্য কাণ্ড ঘটল। বৃষ্টি থেমে গেল, আর হঠাৎ এক সময় সমস্ত নিস্তব্ধ হয়ে গেল। রাস্তায় জল কমে গেছে। নিবারণবাবুর বন্ধুরা এসে গেলেন। বৈকুণ্ঠ ঠাকুর আবার রান্না চাপালো। একে একে নিমন্ত্রিত অভ্যাগতরা এসে হাজির হলেন। সুরুচি ভাড়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত তদারকি করছিল। কত যে কাজ সুরুচির! কার ড্রাইভারের খাবার দিতে হবে, কে শুধু মিষ্টি খাবে, কে নিরামিষ খাবে, কত লোকের খাওয়া হলো, এখনো কত লোকের বাকি। বড় মাসির ছেলেকে একটা মিষ্টি দিতে হবে, ছোটদির মেয়ের দুধ গরম করতে হবে। অনেকদিন পর ছোট পিসিমা এসেছেন, একবার ডাকছেন সুরুচিকে, তাকে প্রণাম করে আসা, ইত্যাদি আরো কত কিছু। রাত্রি 10টা বাজল। একটু যেন পাতলা হলো ভিড়। একে একে বিদায় নিচ্ছে সবাই। সুরুচি এবার সকলকে তাড়া দিতে লাগলো। রাত কি 12টা করবে নাকি তোমরা সবাই? নাও নাও, খেয়ে নাও। সুরবালা এলেন, বললেন, দেখলি তো মা, গুরুদেবের আশীর্বাদে কিছুই তো আটকালো না, সবই তো তার ইচ্ছে। তা হ্যাঁ রে মা, তুই কিছু খাসনি? যা এবার শুয়ে পড়গে, যা, আমরা দেখছি সব। কিন্তু তবু যাব বললেই তো আর যাওয়া হয় না সুরুচি। ঠাকুরদের খাবার দিয়ে ঝি চাকরদের খেতে বসিয়ে বাড়ির সকলের খাওয়া দাওয়া শেষ করে তবেই সুরুচি উঠল। এবার এতক্ষণে সে নিজের ঘরে ঢুকবে। হ্যাঁ, এখনো তার কত কাজ বাকি। সুরুচির সমস্ত শরীরটা ঝিমঝিম করতে লাগলো। ঘরে ঢুকে সুরুচি দরজায় খিল দিল। এদিকে অনেক রাত্রি বিছানায় শুয়ে আবার উঠে পড়লেন সুরবালা। চোখে ওষুধ দেওয়া হয়নি। সুরবালার চোখের ওষুধ থাকে আলমারির ড্রয়ারে, তার চাবি থাকে সুরুচির আঁচলে। সারাদিনের পরিশ্রমের পর উঠতে আর ইচ্ছে করে না, তবু উঠতে হলো সুরবালাকে। উঠে আলো জ্বালালেন না, পাছে নিবারণবাবুর ঘুম ভেঙে যায়। বারান্দায় এসে প্রথমে পড়ে কমলার ঘর। আলো নিভে গেছে সে ঘরে, তারা সকলেই ঘুমিয়ে পড়েছে। তারপর মেজ মেয়ে বিমলার ঘর, ওদের ঘরেও আলো নিবেছে, কিন্তু তখনও মেজ মেয়ের গলা শোনা যাচ্ছে, ওরা জেগে আছে এখনো। তারপর সেজ মেয়ে অমলার ঘর, সে ঘরেও আলো জ্বলছে, এখনো কথাবার্তা শোনা যাচ্ছে। 3 মেয়ের ঘর পেরিয়ে তিনি এলেন উত্তর দিকে ছোট মেয়ে সুরুচির ঘরে। সুরুচির ঘরের দরজা বন্ধ। আস্তে আস্তে দরজা ঠেললেন সুরবালা, সাড়া পেলেন না, হয়তো ঘুমিয়ে পড়েছে। পশ্চিমের বারান্দা দিয়ে সুরবালা জানালার কাছে এলেন।
জানালা ঠেলতেই খুলে গেল। সুরবালা দেখলেন আলো জ্বলছে। তারপর ভেতরে চেয়ে যা দেখলেন তাতে সুরবালা বিস্ময়ে হতবাক হয়ে চমকে উঠেছেন। সুরুচি একখানা বেনারসি শাড়ি পরেছে, সারা গায়ে পড়েছে গয়না, হাতে চুড়ি, কঙ্কন, কানে দুল, আর সিঁথিতে দিয়েছে আগুনের মতন উজ্জ্বল সিঁদুর। বিয়ের সময়কার সমস্ত অঙ্গাবরণ তার গায়ে। সুরুচি যেন নববধূ সেজেছে, যেন নতুন করে তার বিয়ে হচ্ছে আজ। সুরবালা নির্বাক বিস্ময়ে দেখতে লাগলেন। সুরুচি তার মেয়ে, তাকে যেন এতদিন চিনতেই পারেননি সুরবালা। আজ নতুন দৃষ্টি দিয়ে দেখছে নতুন এক সুরুচিকে। সুরুচি যেন আজ তার নতুন করে দৃষ্টি ফুটিয়ে দিয়েছে। স্বামীর ছবিটা সুরুচি নিয়েছে বুকে, বুকে নিয়ে সুরুচি তার বিছানায় শুয়ে আছে। সুরবালার দুটো চোখ জ্বালা করতে লাগলো। তারই পেটের মেয়ে সুরুচি, দিনের বেলার সুরুচির সঙ্গে এই সুরুচির কত পার্থক্য! ছবিটাকে প্রথমে বুকে রাখলো সুরুচি, তারপর মুখের ওপর রাখলো, তারপর বিছানা ছেড়ে উঠল। একে একে সমস্ত গয়না খুলল, কানের দুল, হাতের চুড়ি। বেনারসি বদলে পড়ল একখানা সাদা থান। সিঁথির সিঁদুর ঘষে ঘষে মুছে ফেলল। সুরবালা দেখলেন সুরুচি সেই নিরাভরণ শরীরে স্বামীর ছবিটি সাজিয়ে রাখল মেঝের এক কোণে একটা জলচৌকির ওপর। সেখানে আলপনা দিয়েছে বিচিত্র করে, ফুল দিয়ে সাজিয়েছে। তারপর ধূপ জ্বালালো, প্রদীপ জ্বালালো। সুরুচি উঠে বসে এক দৃষ্টে চেয়ে রইল সেই দিকে। গভীর ধ্যান মৌন মূর্তি তার। সে যেন এ জগতের সমস্ত মায়া, সমস্ত আকর্ষণ থেকে দূরে গিয়ে স্বামীর সঙ্গে একই ভূত হয়ে গেছে। তারপর হঠাৎ এক সময় যেন সম্বিত ফিরে পেয়ে মেঝের উপর উপুর হয়ে পড়ল। সুরবালার মনে হলো যেন সুরুচি মূর্ছা গেছে, আর উঠবেন না। জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলেন সুরবালা। ও রুচি, রুচি, মা আমার, দরজা খোল মা। দরজা খুলল। মুখোমুখি দাঁড়িয়ে সুরবালা আর সুরুচি, আর মাঝখানে একটি দোদুল্যমান মুহূর্ত, একটি মুহূর্তের ব্যবধান। মার মুখের দিকে চেয়ে সুরুচি হঠাৎ এক অস্ফুট আর্তনাদ করে সুরবালার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সুরবালা দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন তাকে। মা আমার, সোনা আমার। সুরবালার মুখ দিয়ে সান্ত্বনার ভাষা আর বেরোল না, শুধু চোখ দুটো জ্বালা করতে লাগলো। সুরবালার মনেই ছিল না আজ এই 27শে শ্রাবণের দিনেই সুরুচির হাতের নোয়া আর সিঁথির সিঁদুর ঘুচেছিল। তার গুরুদেবের উৎসব আর সুরুচির সর্বনাশ সে যে একই তারিখে, সে কথা সুরবালা কেমন করে মনে থাকবে? নমস্কার। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের লেখা 27শে শ্রাবণ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।